আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের মাল্টিমিডিয়া ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবজগৎ। জীবজগৎ এই অধ্যায়ে জীবের বৈশিষ্ট্য সম্পর্কে বা জীবের সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখেন এখানে হচ্ছে যে প্রথমে জীব কি, যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি। ঠিক আছে, যেমন গরু, গাছপালা, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি, এগুলো হচ্ছে জীব। যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, এই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। জীবনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়, যাদের মধ্যে বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে জীব বলা হয়। কিছু কিছু বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। যেমন দেখেন যে জীবের প্রধান বৈশিষ্ট্য পুষ্টি লাভ। টিকে থাকার জন্য জীব পুষ্টি লাভ করে এবং এ থেকে এরা কোনো জীব নিজেদের খাবার নিজেরা তৈরি করে, এরা স্বভোজী। ঠিক আছে, স্বভোজী হচ্ছে যারা নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করে। তারপরে হচ্ছে আমরা এটাকে মার্ক করব, স্বভোজীটাকে মার্ক করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর পরভোজী হচ্ছে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, তারা হচ্ছে পরভোজী। হ্যাঁ, উদ্ভিদ হচ্ছে স্বভোজী আর প্রাণী হচ্ছে পরভোজী। হ্যাঁ, এবং এটার মূল কারণ হচ্ছে উদ্ভিদের দেহে ক্লোরোফিল আছে, তাই নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, কিন্তু প্রাণীদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে তৈরি। সময়ের সাথে সাথে জীব দেহের কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। তারপরে হচ্ছে শক্তি রূপান্তর। জীব তার দেহে উৎপন্ন শক্তি রূপান্তর ঘটায়। প্রাণী দেহে উৎপন্ন শক্তি নিজের বিভিন্ন কাজে ব্যবহার করে। প্রজনন। জীবের প্রজনন ঘটে। এই প্রক্রিয়ায় জীবের বংশ বিস্তার হয় এবং মানুষ সন্তান-সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার ঘটায়। পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদগ্রীব হই। অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর দিকে সন্ধান পাওয়ার জন্য দ্রুত বৃদ্ধি করে। এটি হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, অর্থাৎ পরিবেশের প্রতি একটা প্রতিক্রিয়া উদ্ভিদের থাকে। যেমন আলুর দিকে বৃদ্ধি, সেটা হচ্ছে তার খাবার, এই জন্য খাবারের দিকে তার একটা তার একটা আগ্রহ থাকে। আর অভিযোজন হচ্ছে প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা রয়েছে। পরিবেশে টিকে থাকার জন্য জীব হাজার হাজার বছর এর ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয় এবং এই বৈশিষ্ট্যগুলো পানি সাশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়। ঠিক আছে, যে এখানে জীবের শ্রেণীকরণ। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ বিভিন্ন রকমের জীব রয়েছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো 87 লক্ষ, ঠিক আছে, এটা আমরা মার্ক করব যে কত লক্ষ রয়েছে। 87 লক্ষ প্রজাতির জীব, ঠিক আছে, রয়েছে। এটা আমরা মার্ক করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বৈচিত্র্যময় পৃথিবীতে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছেন। দেখেন এখানে একটা তারিখ দেওয়া হয়েছে, 1969 সালে বিজ্ঞানী হুইটেকার খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। পঞ্চরাজ্য হচ্ছে 5টা রাজ্য। এই যে 5টা রাজ্য, একটা রাজ্য হচ্ছে এই যে মনেরা, প্রথম যে রাজ্যটা এটা হচ্ছে মার্ক করে দেখাইতেছি ভালো করে, মনেরা, এটা হচ্ছে এক রাজ্য। তারপর হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমিলিয়া, এই হচ্ছে 5টা রাজ্য। ঠিক আছে, এই দেওয়া হচ্ছে জীবজগৎ। সম্পূর্ণ জীবজগৎটাকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে, এই যে জীবজগৎটাকে। তো এটা করেছেন 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার। ঠিক আছে, বিজ্ঞানী মার্গুলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে আবার আধুনিক শ্রেণীবিন্যাস করেন। তাহলে হুইটেকার প্রথম এটাকে প্রবর্তন করেন আর এটাকে আধুনিক রূপ দেন হচ্ছে বিজ্ঞানী মার্গুলিস 1974 খ্রিস্টাব্দে।
1969, 70, 71, 72, 73, 74 5 বছরের ব্যবধানে এটাকে আপডেট করা হয়েছে। তো 5টি রাজ্য মনে রাখবা সবসময়, যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমিলিয়া, এই 5টি হচ্ছে রাজ্য। ঠিক আছে। মনেরা রাজ্য হচ্ছে এককোষী। এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এককোষী এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এই যে ব্যাকটেরিয়া, এই যে এখানে দেওয়া আছে দেখো, মনের রাজ্যের এই যে ব্যাকটেরিয়ার চিত্র এখানে সুন্দর করে বই দেওয়া আছে। এগুলো হচ্ছে এই যে মনের রাজ্যের ব্যাকটেরিয়া। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা, এই যে এগুলো হচ্ছে স্পাইরোগাইরা। তারপরে হচ্ছে রাজ্য 2 প্রোটিস্টা। এর অধীনে সকল ধরনের জীবকে বিন্যস্ত করা হয়, যাদের কোষগঠিত নিউক্লিয়াস যুক্ত এককোষী, বহুকোষী, ক্লোরোফিল যুক্ত, এই যে ক্লোরোফিল কথাটা আগে বলেছিলাম, ক্লোরোফিল যুক্ত থাকে এবং দলবদ্ধভাবে থাকে, যেমন ইউগ্লেনা, অ্যামিবা। ঠিক আছে। এটা হচ্ছে এই যে রাজ্য 2 প্রোটিস্টা, যেটা আর কি। রাজ্য 3 ফানজাই বা ছত্রাক। এই যে এটা হচ্ছে রাজ্য 3 ফানজাই বা ছত্রাক, ব্যাঙের ছাতা যেটা। ঠিক আছে। তো এখানে দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, সাধারণত এককোষী বা বহুকোষী হয়। ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। এই যে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। তো ফানজাই বা ছত্রাক, ইস্ট, পেনিসিলিয়া, মাশরুম ইত্যাদি। এদের শরীর সাধারণত সবুজ হয় না, অন্য কালারের হয়। সবুজ হলে ক্লোরোফিল আছে, আর যদি সবুজ না হয় তাহলে অন্য কালার হলে সেটা হচ্ছে ক্লোরোফিল ছাড়া। উদ্ভিদ জগৎ, অধিকাংশ উদ্ভিদ নিজেরাই খাবার প্রস্তুত করে। দেহে অসংখ্য কোষ দিয়ে গঠিত। মানুষের শরীর অসংখ্য কোষ দিয়ে গঠিত। বহুকোষী প্রাণী। কোষ সুগঠিত নিউক্লিয়াস, এই যে সুগঠিত নিউক্লিয়াস, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে নিউক্লিয়াসটা সুগঠিত। যেমন আম, জাম, কাঁঠাল। সুবিশাল উদ্ভিদ জগতে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নানান ভাগে ভাগ করা হয়, এবং এটা কি করেছেন জর্জ বেনথাম ও ডাল্টন হুকার নামে 2 জন বিজ্ঞানী প্রকৃত শ্রেণীবিন্যাস অনুযায়ী ভাগ করেছেন। দেখো, এদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক মানে কি, যারা ফুল ফল দিতে পারে না তারা হচ্ছে অপুষ্পক, আর যারা ফুল ফল দিতে পারে তারা হচ্ছে সপুষ্পক। তো অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়: সমঙ্গবর্গীয়, মশবর্গীয়, ফার্নবর্গীয়। ঠিক আছে। আর সমঙ্গবর্গীয় উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হয়: শৈবাল, ছত্রাক। আর সপুষ্পক উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হয়: নগ্নবীজি, আবৃতবীজি। আবৃতবীজিকে আবার 2 ভাগে ভাগ করা হয়: একবীজপত্রী, দ্বিবীজপত্রী। অপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদে ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ, যেমন মশ, ফার্ন ইত্যাদি। এরা এই যে কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে, দেখো, স্পোর বা রেণুর মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্পোর বা রেণু। হ্যাঁ, তোমরা দেখবা ফুলের উপরে কিছু রেণুর মতো এরকম থাকে। হ্যাঁ, জবা ফুলে দেখবা, এগুলো হচ্ছে স্পোর বা রেণু। সমঙ্গল বর্গের উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এদের মধ্যে ক্লোরোফিল আছে, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, তারাই হচ্ছে শৈবাল। হ্যাঁ, ক্লোরোফিল আছে। তাহলে শৈবালের দেহে কি আছে? ক্লোরোফিল আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কাদের দেহে, শৈবালের দেহে ক্লোরোফিল আছে না নাই। কারণ যেহেতু এরা সবুজ, এই যে এটা হচ্ছে স্পাইরোগাইরা বলা হয় ল্যাটিন ভাষায়, এই জন্য মূলত এটা হচ্ছে শৈবাল। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাগারিকাস, ব্যাঙের ছাতা, এটাকে ল্যাটিন ভাষায় অ্যাগারিকাস বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে মানে ছত্রাক, এটা অসবুজ। হ্যাঁ, এটা সবুজ, এটা অসবুজ। তো শৈবাল ছত্রাকের মধ্যে পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসে। মশবর্গীয়, ফার্নবর্গীয়, শৈবাল ছত্রাক, এগুলা। মশবর্গীয় উদ্ভিদ দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। রাইজয়েড জিনিসটা কি? রাইজয়েড হচ্ছে এক ধরনের সূত্রাকার অঙ্গ। এরা পুরনো ভেজা দেওয়াল, কার্পেটের মতো নরম আস্তরণে জন্মায়, যেমন ব্রায়াম। ঠিক আছে, এই যে ব্রায়ামের চিত্র দেখো, এটা হচ্ছে ব্রায়ামের চিত্র। তো এদের কি নেই? মূল নেই, রাইজয়েড থাকে, এটা মনে রাখবা। ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। দেহে এক ধরনের টিস্যু আছে, পরিবহন টিস্যু। গাছের কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে। বাড়ির পাশে স্যাঁতস্যাঁতে পুরনো পাঁচিলে দেখা যায়, যেমন টেরিস। এটা হচ্ছে টেরিস উদ্ভিদ। ডেকি শাকও অনেকে বলা হয়। হ্যাঁ, শাকের মতো দেখতে অনেকটা দেখা যায়, যে এরকম এগুলো দেওয়ালের প্রাচীরের মধ্যে থাকে। হ্যাঁ, ছায়াযুক্ত স্থান বেশিরভাগ এগুলা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে বাকিটা শেষ করব সৃজনশীল সহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার
আজকের ক্লাসটা শেষ করছি। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার পাবে। আমার স্কুলের পক্ষ থেকে আমার স্টুডেন্টদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।